দেখতে দেখতে এক পক্ষকাল হয়ে গেল লালুমাল মরেছে। আজ অমাবস্যা। ফুলকেতু গ্রামের পুরুষদের খাটের তলায় প্রতি অমাবস্যার রাতে গোপনে বেঁধে রাখতে হয়। সূর্য ডোবার সাথে সাথে বউরা তাদের স্বামীদের, মায়েরা তাদের ছেলেদের, বোনেরা তাদের ভাইদের খাটের তলায় লোহার শিকল দিয়ে বেঁধে বাইরে থেকে ঘরের দরজা বন্ধ করে দেয়। আজ বহু বছর হয়ে গেল। মৃত বনবাসীদের অভিশাপ থেকে বাঁচতে শতকের পর শতক তারা এই কাজটা করে আসছে। অন্য গ্রাম থেকে আসা নতুন বউরা প্রথম প্রথম অবাক হয়ে যায়, কিন্তু তারপর বনের ভিতরে থাকা নিশির হাত থেকে ঘরের মানুষকে বাঁচাতে তারাও গোপনে প্রতি অমাবস্যায় বন্ধ দরজার বাইরে বসে বসে দেবী চণ্ডীর নাম জপ করতে থাকে। গ্রামের বাইরে এই খবর কোনোদিনও কেউ জানতে পারে না। এই জন্যে এই দিনগুলোতে ফুলকেতু গ্রামের মানুষজন তাদের গ্রামের বাইরে থাকা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে এড়িয়ে চলে। ফুলকেতু গ্রামে জন্ম হওয়া প্রতিটা ছেলে তার 13 বছর বয়সে পা দিলেই এই অভিশাপ তাদের হাতছানি দিয়ে বনের ভিতরে নিয়ে যায়। অন্নপ্রাশনের দিন পাঁঠার লাল রক্ত খাওয়া দিয়ে শুরু হয় এই অভিশাপকে প্রশমিত করার প্রক্রিয়া, এবং 5 বছর বয়স থেকে প্রতি বছরের পৌষ সংক্রান্তির দিন তাদের পান করতে হয় মায়ের পায়ে বলিপ্রাপ্ত মানুষের রক্ত। আজীবন বছরের এই দিনটিতে ফুলকেতু গ্রামের ছেলেদের অতি গোপনে এই আচার ক্রিয়া পালন করে যেতে হয়, নইলে তারা ধীরে ধীরে বদ্ধ উন্মাদে পরিণত হবে। দিনের পর দিন গ্রামের মেয়েরা দেবী চণ্ডীর কাছে তপস্যা করে স্বপ্নাদেশ পায় কি করে এই অভিশাপ তারা কাটিয়ে উঠবে। কিন্তু প্রতি অমাবস্যায় ফিরে ফিরে আসে সেই অভিশাপ। সূর্য ডুবলেই ফুলকেতু গ্রামের ছেলেরা পাগলের মতো করতে থাকে, হাতছানি দিয়ে ডাকতে থাকে বনের ভিতর লুকিয়ে থাকা সব পরীরা। আর একবার সেইটাকে সাড়া দিয়ে জঙ্গলের ভিতরে যে একবার ঢুকেছে সে আর কোনোদিন ফিরে আসেনি। মনোময় অবাক হয় এই ভেবে, জঙ্গলের ভিতরে থাকা কোম্পানির শ্রমিকরা কিন্তু এইসবের কিচ্ছুটি টের পায় না। দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস তারা মাটি খুঁড়ে যায় গুপ্তধনের আশায়। স্ত্রী, ছেলে, মেয়ে, সংসার, ঘর সব কিছু ছেড়ে তারা গর্তের আরো গভীর থেকে গভীরে পৌঁছে যায়। বাড়িতে অসুস্থ মা বাবারা অপেক্ষা করে থাকে। বিদেশ বিভুঁইয়ে থাকা ছেলে দিনরাত খেটে কখন কটা টাকা পাঠাবে, সেই টাকায় ওষুধ কেনা হবে, দামি দামি ইঞ্জেকশন, ছেলে মেয়ের বই খাতা, চাল ডাল আলু। 5 বাড়ি কাজ করে এসে সেই সব শ্রমিকের বউয়েরা স্নান সেরে উঠে চালে ডালে চাপায়। মাটির উনুনের আগুনে তাদের ভিজে শাড়িখানা শুকিয়ে নেয় আর অপেক্ষা করে কবে তাদের বর জঙ্গল থেকে ফিরে আসবে আর তাদের জন্য একটা তুঁতে রঙের শাড়ি কিনে আনবে। কারণ তুঁতে রং ময়লা হলেও বোঝা যায় না, অনেক দিন পরা যাবে সে শাড়ি। সরকারি 2 জন মন্ত্রী, 3 জন আমলা আর জেনারেটর কোম্পানির লোকজন বাদে আর কেউ জানে না শ্রমিকেরা আজ 10 মাস ধরে খুঁজে চলেছে গুপ্তধন। বাকিদের মতো ফুলকেতু গ্রামের লোকজনও জানে সরকারের তরফ থেকে এক প্রাইভেট কোম্পানি জঙ্গলের ভেতর বিভিন্ন ভেষজ উদ্ভিদের ওপর গবেষণা করে অনন্ত জীবন আর যৌবনের ওষুধ আবিষ্কারে ব্যস্ত। মনোময় তান্ত্রিক এই নিকষ কালো অন্ধকার অমাবস্যা রাতে বেরিয়েছে খুনের সূত্র খুঁজতে। সে পাশের গ্রামে জন্মেছে, তাই ফুলকেতু গ্রামের অভিশাপ তার ওপর কোনো প্রভাব ফেলেনি। কিন্তু সে ছোটবেলা থেকে দেখে আসছে তার পিসি প্রতি অমাবস্যায় সূর্য ডোবার আগে কিভাবে তার দুষ্টু পিসিমশাইকে খাটের তলায় বেঁধে ঘরে দৌড় দিয়ে রাখত। অন্ধকার পথ দিয়ে হাঁটতে হাঁটতে মনোময় এসে দাঁড়ালো ফুলকেতু গ্রামের হোমিওপ্যাথি চিকিৎসক আকবর ঢালির বাড়ির সামনে। ছোট্ট 2 কামরার একটা কালো রঙের একতলা বাড়ি, ছাদে একটা চিলেকোঠা ঘর। গুজব আছে সেখানে নাকি ডাক্তার ঢালির 124খানা ছোট ছোট লোহার খাঁচায় 123খানা পোষা পাতিকাক আর একটা পোষা দাঁড়কাক আছে। নিচে একটা শোয়ার ঘর, সেখানে লাগোয়া বাথরুম, মাঝখানে সিঁড়ির ঘরের একপাশে ছোট্ট একটা রান্নার জায়গা, আর বাইরে বারান্দা লাগোয়া আরেকটি ঘর। সেখানে তিনি রুগী দেখেন। সেখানে একটা হলুদ আলো জ্বলছে। অমাবস্যার সন্ধেগুলো চেম্বার একরকম ফাঁকাই থাকে, কারণ ফুলকেতু গ্রামের মেয়েরা ঘরের ছেলেদের খাটের নিচে বেঁধে দরজায় তালা মেরে তার সামনে শতরঞ্চি পেতে সারা রাত উপোস করে শুয়ে থাকে। ডাক্তার ঢালি তবু প্রতি অমাবস্যায় নিয়ম করে তার চেম্বার খোলেন, যদি হঠাৎ কারুর কোনো দরকার পড়ে।
যদিও তিনি চেম্বারের পাশের ঘরটাতেই থাকবেন, তবু অভ্যাস হয়ে গেছে। তিনি আজ থেকে প্রায় 30 বছর আগে যখন এই ফুলকেতু গ্রামের স্বাস্থ্যকেন্দ্রে সরকারি ডাক্তার হয়ে আসেন, তখনই প্রেম হয় এই গ্রামের মেয়ে কালী মুর্মুর সাথে। তার সাথে বিয়ে করে ঘর জামাই হয়ে থেকে যান এই গ্রামে। তখন থেকে তিনি জানেন কি করে তার বউ কালী তার বাবাকে ওপরের চিলেকোঠার ঘরে খাটের নিচে প্রতি অমাবস্যায় লোহার শিকল দিয়ে বেঁধে রাখত। তখনও কাক পোষার কোনো শখ ছিল না ডাক্তারের। তারপর একদিন শহর থেকে ট্রান্সফার অর্ডার আসলো ডাক্তার ঢালির। বউ যেতে পারবে না তার বাবাকে ছেড়ে, আবার তিনিও থাকতে পারবেন না বউকে ছেড়ে। ফলে ডাক্তারকে সুখের সরকারি চাকরি ছেড়ে শ্বশুরবাড়িতেই চেম্বার খুলে বসতে হলো। কিন্তু তিনি বউয়ের ওপর নিলেন প্রতিশোধ। এরকমই এক অমাবস্যার দিনে বাবা ও মেয়ের দুপুরবেলার খাওয়ার সাথে তিনি মিশিয়ে দিলেন কড়া ডোসের ঘুমের ওষুধ। সূর্য ডোবার সাথে সাথে কালীর বাবা জেগে উঠলেন। তিনি আর তখন মানুষ নেই, খ্যাপা জন্তুর মতো বাড়ি থেকে বেরিয়ে ঢুকে গেলেন জঙ্গলের ভিতরে। মাঝরাতে ঘুম ভেঙে ডাক্তারের বউ তার বাবাকে কোথাও খুঁজে না পেয়ে জঙ্গলের ভিতর ছুটে গেল তাকে খুঁজতে। পিছন পিছন ডাক্তারও ঢুকলো গহীন জঙ্গলে। কিছুক্ষণের মধ্যেই বিষধর সাপে কাটা পড়ে ঢালির চোখের সামনে মারা গেল তার বউ কালী। সেখান থেকেই ডাক্তার ঢালি চিকিৎসার সাথে সাথে তার বউ কালীর শোক ভুলে থাকার জন্য আশেপাশের বিভিন্ন গ্রামে স্কুলে ঘুরে ঘুরে বাচ্চাদের ম্যাজিক দেখিয়ে বেড়ান আর কাক পোষেন। এইসব ম্যাজিক তিনি ইন্টারনেট ঘেঁটে ঘেঁটে শিখতে থাকেন। ছোটবেলা থেকে তিনি ম্যাজিশিয়ান হতে চেয়েছিলেন, কিন্তু সুযোগ হয়ে ওঠেনি। আর কাক পোষার ব্যাপারটা খুবই গোপন আর ব্যক্তিগত। তার ছোট মামা ছোটবেলায় লুকিয়ে লুকিয়ে একবার তাকে কাকের মাংস খাইয়ে দিল। সেই স্বাদ এখনো ডাক্তারের মুখে লেগে আছে। প্রতি রবিবার করে তিনি ময়ান দেওয়া সাদা সাদা ময়দার রুটির সাথে ছাইয়ের মতো খেতে কাকের মাংস দিয়ে দুপুরের খাওয়া সারেন। ফুলকেতু গ্রামের কেউ কিচ্ছুটি জানতে পারে না। ডিটেকটিভ মনোময় তান্ত্রিক সোজা ডাক্তার ঢালির চেম্বারে ঢুকে দেখলেন পৃথিবীর সবচেয়ে সুন্দর, শান্ত আর সৌম্য দেখতে এক বৃদ্ধ তার দিকে স্নিগ্ধ দুটো চোখ তুলে তাকালেন। দৃঢ় এবং পেশিবহুল শরীরখানা দেখে মনোময় ভাবল, গ্রামের লোকেরা ঠিকই বলে, ডাক্তারবাবুর মনের বয়স 25। এই 65 বছর বয়সেও তিনি রোজ 1 ঘন্টা করে দৌড়ান এবং মুন্সেপাড়ার পুকুরে সাঁতার কাটেন। এখনও নাকি মায়ের মন্দির লাগোয়া নারকেল গাছ থেকে তিনি প্রতি মাসে দেবীর পুজোর জন্য তত্তর করে গাছে উঠে নারকেল পেড়ে দেন। মনামণ্ডল গ্রাম ছাড়ার 2 বছর পর ডাক্তার ঢালি এই গ্রামে আসেন। আজ সকালে নিমন্ত্রণ বাড়িতে দেখা হয়েছিল অবশ্য দুজনের, কিন্তু মনোময় তাকে চিনতে পারেনি। ঘরে ঢুকেই যেটা সবার প্রথমে চোখে পড়ে, ঘরের কোণে একটা কার্ডবোর্ডের বাক্স ভর্তি চিপস, তার উপরে একটা পেরেকে একটা কাপড়ের ব্যাগ ঝুলছে, তাতে সুতো দিয়ে একটা লাল রঙের হাতির নকশা করা আছে। ব্যাগটা দুপুরে রায়বাড়িতে ডাক্তারের কাঁধে দেখেছে মনোময়। মনোময়কে চিপসের বাক্সের দিকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে ডাক্তার বলে উঠল, ওগুলো বাচ্চাদের জন্য। অনেক সময় শরীর খারাপ থাকলে খুব কান্নাকাটি করে, তো তাই সব রাখতে হয়। আপনি দাঁড়িয়ে কেন? বসুন বসুন, আমি আপনাকে চিনি মনোময় বাবু। ফুলকেতু ছোট্ট গ্রাম, সবাই সবাইকে চেনে। আর আপনি গ্রামে ফেরার পর যা হুড়োহুড়ি শুরু হয়েছে, বলুন আপনার শরীরে কোথায় কি অসুবিধা হচ্ছে? মনোময় বলল, আমি বেশ সুস্থই আছি। আমার বন্ধু লালুমালের একটা জিনিস আপনার কাছে রয়েছে, আমি সেটা নিতে এসেছি। ডাক্তার হাসতে হাসতেই বললেন, আরে হ্যাঁ হ্যাঁ, লালুর সেই কৌটোখানা তো? নিশ্চয়ই নিশ্চয়ই, সে তো আমার কাছে প্রায় মাসখানেক হলো পড়ে আছে। আমি ম্যাজিক করি শুনে আমাকে কৌটোর ভেতর পোষা পরীদের দেখাতে এনেছিল। তারপর এ গল্প সে গল্প করতে করতে ভুলে রেখে চলে যায়। তারপর এই নিচ্ছি ওই নিচ্ছি করতে করতে হঠাৎ একদিন মানুষটাই আর থাকলো না। তবে গ্রামের লোক জানে কৌটোতে পোষা ভূত আছে, কিন্তু আমি জানি কৌটোর ভেতর আছে 3-3টে পরী। তাদের রূপ একবার দেখলে
সিনেমার নায়িকাদের মনে হবে এই পরীদের পা ধুয়ে তারা প্রতিদিন জল খায়। ড্রয়ার থেকে ছোট্ট কৌটোখানা বের করে ডাক্তার টেবিলে রাখল। মনা মণ্ডল কৌটোটা হাতে নিতে নিতে বলল, এদের কাজ এখন ফুরিয়েছে, এখন ওদের মুক্তি দেওয়ার সময়। কথাখানা বলে মনা কৌটোর ঢাকনাটা খুলে দিল। তারপর ডাক্তার ঢালি দেখল তার চোখের সামনে দিয়ে কৌটোর ভিতর থেকে লাল, নীল আর সবুজ রঙের 3টি লম্বা লম্বা ধোঁয়ার কুণ্ডলী বেরিয়ে এসে ঘরের হলুদ বাল্বের চারিদিকে খুব দ্রুত গতিতে ঘুরতে ঘুরতে বাতাসের সাথে মিলিয়ে যেতে লাগলো।